সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেন্ডের নিয়মিত আয়োজনে। বেশ কিছুদিন ধরেই একটা জিনিস অনেক বেশি আলোচনা হচ্ছে যে পাকিস্তান এবং বাংলাদেশের যে সিরিজটা এই জুলাইয়ে শুরু হবে, মানে 20 তারিখ থেকে শুরু হবে, সেই সিরিজটার টিভি সত্ত্ব বিক্রি করা যাচ্ছে না। বিসিবি অনেক চেষ্টা করলেও বিক্রি করতে পারছে না বলে খবরটা বেরিয়েছিল। এটা কিন্তু একেবারে মিথ্যে কথা নয়, কারণ যখন আপনার দলে তারকা ক্রিকেটার থাকবে না, যেমন আপনি ধরুন একটু যদি কয়েক বছর পিছিয়ে যাওয়ার চেষ্টা করেন, সেখানে আপনি সাকিব আল হাসানের কথা বলতে পারবেন, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ, এই পাঁচজন যখন বাংলাদেশের ক্রিকেটে একসঙ্গে খেলেছে, ওই সময়টার ক্রিকেটের বাজার আর এখনকার ক্রিকেটের বাজার নিশ্চিতভাবে এক নয়। তার পাশাপাশি যখনই আপনার দলে তারকা নেই, সেটা একটা বড় সমস্যা। আর সেকেন্ড সমস্যাটা হচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটে জয় নেই বললেই চলে। আপনি যদি খেয়াল করে থাকেন যে লাস্ট গত বছরের ডিসেম্বরে যখন আমরা ওয়েস্ট ইন্ডিজের টি-20 সিরিজটা জিতলাম, তারপর থেকে কিন্তু আমাদের শুধু তারপর না, তার আগেও আমাদের ক্রিকেটে খুব ভালো অবস্থা ছিল। ব্যাপারটা এরকম না, কারণ আমরা ঘরে মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে হেরেছিলাম, ভারত সফরে গিয়ে ভারতের কাছে হেরেছিলাম, কিন্তু ওই ওয়েস্ট ইন্ডিজ সিরিজটার পর থেকে কিন্তু বেশিভাবে মানে আমরা খুব বাজেভাবে হারতে শুরু করছি। আপনি যদি খেয়াল করেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা একটা ম্যাচও জিততে পারিনি। আমরা যদি সংযুক্ত আরব আমিরাতের কথা বলি, সেখানে আমরা 2-1 সিরিজ হেরেছি টি-20-তে, এবং পরে যদি আমরা পাকিস্তান সিরিজের কথা বলি, সেখানেও আমরা হোয়াইট এসেছি। এবং শ্রীলঙ্কা সফরটি নিয়ে তো নিশ্চিতভাবে আপনারা জেনে গেছেন যে কী অবস্থা। আমরা টেস্টে একটা টেস্ট ড্র করেছিলাম, পরে কলম্বোতে গিয়ে হারলাম। ওয়ানডে সিরিজে আমরা একটা ম্যাচ জিতলেও পরে দুটা মানে প্রথম এবং তৃতীয় ম্যাচটা হেরে কিন্তু আমরা সিরিজটা হেরেছি। এবং টি-20তে আপনি খেয়াল করেন প্রথম ম্যাচটা আমরা হেরে শুরু করেছি। সবচেয়ে বড় যে ব্যাপারটা, কনসার্নের যে ব্যাপারটা, বাংলাদেশ ওই পজিটিভ ক্রিকেট যেটাকে বলা হয়, ইতিবাচক ক্রিকেট, অ্যাটাকিং ক্রিকেট বা একটা বেসিক ক্রিকেট যেটা বলতে চান আপনি, সেই বেসিক ক্রিকেটটা বাংলাদেশ খেলতে পারছে না সেভাবে। স্বাভাবিকভাবে কিন্তু সেটার প্রভাব এই মিডিয়া সত্ত্ব বলুন বা অন্যান্য যে ব্যাপারগুলো থাকেন, দর্শক করা, এই সব কিছুতেই প্রভাব স্বাভাবিকভাবে ফেলছে। যে জিনিসটা হচ্ছে যে বিসিবির প্ল্যান ছিল যে আপনার আগামী 27 সাল পর্যন্ত টিভি সত্যটা বিক্রি করবে, মানে আগামী 2 বছরের জন্য টিভি রাইটসটা বিক্রি করবে। কিন্তু যে সমস্যাটা হচ্ছে যে ভারত যখন বাংলাদেশকে সিরিজ খেলতে না করে দিয়েছে, তখনই সমস্যাটা বেঁধেছে। কারণ হচ্ছে যে যখন আপনার ভারত একটা সিরিজ খেলতে আসবে বাংলাদেশে, যখন টিভি রাইটসের ভিতরে ভারতের একটা সিরিজ থাকবে, তখন সেটার দাম স্বাভাবিকভাবেই একটু বাড়তি থাকবে। এবং যে টিভি রাইটস যারা প্রতিষ্ঠানগুলো কিনতে চায় বা যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা কিন্তু খুব বেশি আগ্রহী হয়ে ওঠে। আপনি জানেন যে ভারতের একটা সিরিজ আপনি কিনতে পারলে ওইখান থেকে যে পরিমাণ টাকা আয় করতে পারবেন, পুরো বাংলাদেশের ওই 1 বছরের কয়েকটা সিরিজ দিয়ে আপনি সেই টাকা ইনকাম করতে পারবেন না স্বাভাবিকভাবে। কিন্তু যখনই ভারত এখান থেকে পিছু হটে গেছে, তখনই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে। আমরা কয়েকদিন আগে আলোচনা করছিলাম যে প্রায় কয়েক কোটি টাকা লস হয়ে গেছে। যখনই ভারত এই না করার পরে কিন্তু বিসিবিও একটা ইউটার্ন মেরেছে। সেটা হচ্ছে যে যেটা বলা হচ্ছিল 2 বছরের জন্য, অর্থাৎ 2027 সাল পর্যন্ত টিভি রাইটস বিক্রি করা হবে, সেটা পরবর্তীতে এই পাকিস্তান সিরিজের জন্য এককভাবে টিভি রাইটস বিক্রি করার জন্য সিদ্ধান্ত নেয় বিসিবি। এবং সেটার জন্য তারা দরপত্র অর্থাৎ বিজ্ঞপ্তি দেয়। সেখানে কিন্তু একটা জিনিস ব্যাপার ছিল যে তারা দেশে এবং বিদেশে মিলে মোট 8.25 কোটি টাকা দাবি করছিল, যে ন্যূনতম 8 কোটি বা 8.25 কোটি টাকা যদি হয়, তাহলে তারা এই পাকিস্তান সিরিজের টিভি রাইটসটা বিক্রি করবে। 3টা ম্যাচের জন্য 8.25 কোটি টাকা দিয়ে আসলে এই মুহূর্তে বাংলাদেশ যে ধরনের ক্রিকেট খেলছে সেটা কিনবে কিনা, সেটা নিয়ে তো অবশ্যই সংশয় ছিল। সেটা কিন্তু কয়েকদিন পরেই কিন্তু প্রতিফলিত হয়েছে বা দেখা গেছে যে এটা আসলেই পসিবল না। যে জিনিসটা জানা গেছে যে টোটাল স্পোর্টস নামে একটা প্রতিষ্ঠান আছে, তারা এখানে বিড করেছিল একমাত্র প্রতিষ্ঠান হিসেবে, যেখানে যে দেশে এবং বিদেশি মিলে তারা সব মিলিয়ে 3.25 কোটি টাকা দিতে চায়। অর্থাৎ যেখানে বিসিবির প্রত্যাশা ছিল 8.25 কোটি টাকা, সেখানে কিন্তু ওই টোটাল স্পোর্টস তারা 3.25 কোটি টাকা বিড করে, এবং সেটাতে বিসিবি স্বাভাবিকভাবে রাজি হয়নি। বিসিবি পরবর্তীতে ওই টোটাল স্পোর্টসকে একটা মেইল করে যে তোমরা একটু টাকা বাড়িয়ে দাও, কারণ বিসিবি বিশ্বাস করে যে এই 3.25 কোটি টাকা বা 3 কোটি টাকা যদি বিক্রি করা হয়, তাহলে প্রোডাকশন যে খরচটা আছে, সেই খরচটা আসলে তোলা সম্ভব হবে না। তো তারপরে স্বাভাবিকভাবে রাজি হয়নি, টোটাল স্পোর্টসও রাজি হয়নি। কারণ যেহেতু আপনার যখন দাম কখন বাড়ে, যখন একটা জিনিস কেনার জন্য 3-4 জন বা 5 জন যখন বিড করবে, প্রতিযোগিতা করবে, তখন তো একটা জিনিসের দাম বাড়ে। কিন্তু বাংলাদেশের এই সিরিজটার জন্য কিন্তু ওই যেটা বললাম যে টোটাল স্পোর্টসে একমাত্র বিড করেছিলাম, সেটা তাদের সঙ্গে চুক্তিতে বিসিবি যায়নি। পরবর্তীতে ওই বিজ্ঞপ্তি অনুযায়ী না গিয়ে
একটু অন্যভাবে যাওয়ার চেষ্টা করেছে, যে দেশে এবং বিদেশে আলাদা আলাদা করে বিক্রি করার প্ল্যান করা ছিল। দেশের যে যদি রাইটসের কথা বলেন, দেশীয় রাইটস, সেখানে তারা 4 কোটি টাকা প্রত্যাশা করছিল, কিন্তু এখানে টি স্পোর্টস বলুন বা এদের যে কনসোর্টিয়ামটা আছে তারা কেউ কিন্তু এখানে বিট করেনি। যে যতটুকু জানা গেছে সমকালের প্রতিবেদন অনুযায়ী, যে শেষ পর্যন্ত 4 কোটি টাকার জায়গায় 2 কোটি টাকাতে দেশীয় একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বিসিবি সেটা ডিসক্লোজ করেনি যে কাদের কাছে বিক্রি করা হয়েছে। তার মানে হচ্ছে আপনি যেখানে 4 কোটি প্রত্যাশা করেছেন সেখানে 2 কোটি পেয়েছেন, আর বিদেশি যে জিনিসটা ছিল সেখানে প্রায় 4 কোটি টাকার প্রত্যাশা করা হচ্ছিল। শেষ পর্যন্ত ওই টোটাল স্পোর্টস তারাই শুধুমাত্র 1,23,00,000 টাকাতে ওই 70টা রাইটসটা কিনে নিয়েছেন। এবং যেটা জানা গেছে যে পাকিস্তানের কোনো চ্যানেলও কিন্তু এত টাকা দিয়ে আসলে এই সিরিজটা কিনতে চায়নি। তার মানে অনেকটাই বিপাকে পড়েছিল। শেষ পর্যন্ত 3 কোটি, মানে সব মিলে আপনি দেশ এবং দেশের বাইরে যদি চিন্তা করেন, 3,23,00,000 টাকায় এই পাকিস্তান এবং বাংলাদেশ সিরিজের বা বাংলাদেশ এবং পাকিস্তান সিরিজের টিভি রাইটসটা বিক্রি করা হয়েছে। এবার অন্তত ধরে নেওয়া যাচ্ছে যে বিটিভিতে অন্তত খেলা দেখতে হচ্ছে না। কারণ আপনি যদি মনে থাকে যে লাস্ট আমরা যখন জিম্বাবুয়ে সিরিজটা খেললাম, সেখানে কিন্তু আমরা ওই টিভি রাইটস বিক্রি করতে না পারার কারণে আমরা বিটিভিতে খেলা দেখতে হয়েছে। সম্ভবত এটা এবার অন্তত হচ্ছে না। এই হচ্ছে সবচেয়ে ভালো খবর। যদিও বিসিবি যেটা বলার চেষ্টা করছে যে টাকায় বিক্রি করা হয়েছে এই টাকা দিয়ে আসলে তাদের প্রোডাকশন খরচ উঠবে না। তার মানে এখান থেকে খুব লাভবান হওয়ার সুযোগ তো অবশ্যই নেই। টিভি রাইটসের পাশাপাশি আরও একটা ব্যাপার একটু ইনক্লুড করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে স্কুল ক্রিকেট এই বছর হয়েছে প্রায় 347টা স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছিল। লাস্ট কয়েক বছরে এই টুকটাক এই টুর্নামেন্টগুলো হয়ে আসছিলো, কিন্তু এটা আরেকটু পরিধি বাড়ানোর প্রচেষ্টা করছেন বর্তমান যিনি বিসিবি প্রেসিডেন্ট আছেন আমিরুল ইসলাম বুলবুল। তার যেটা প্রচেষ্টা যে স্কুল ক্রিকেট তো থাকবে, স্কুল ক্রিকেটের পরের যে ধাপটা বা নেক্সট যে লেভেলটা সেটা হচ্ছে কলেজ পর্ব। কলেজদের নিয়ে যদি একটা টুর্নামেন্ট করা যায় তাহলে কলেজ ক্রিকেটটাকে আপনি প্রমোট করতে পারবেন। যাদের ধরুন 10 বছর, যাদের বয়স ধরুন 15 বছর, 17 বছর, 18 বছর, তারা যেন ওই কলেজ জায়গা থেকে যেন একটা প্রমোট হতে পারেন সেই ব্যবস্থা করার কিন্তু একটা চেষ্টা করছেন। যতটুকু জানা যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে তারা যোগাযোগ করছে, যেহেতু এই প্রতিষ্ঠানগুলো যেহেতু শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, যতটুকু জানা গেছে যে 42,000 শিক্ষা প্রতিষ্ঠান খুব সম্ভবত আছে। সেখানে বিসিবি চাইছে যে একটা টুর্নামেন্ট করার জন্য প্রতি বছর এটা যেন একটা আলাদা একটা উইন্ডো হয়তো করার চেষ্টা করবে, যে ওই কলেজ ক্রিকেটটাকে যদি চালু করা যায় তাদের ধারণা যে তৃণমূলের ক্রিকেটটা আরও বেশি অগ্রসর হবে। কিন্তু এখানে আসলে এটা কতটা বাস্তবসম্মত বা এটা আপনি যদি কতটা ফলপ্রসূ হবে সেটা নিয়েই একটা প্রশ্ন তোলা যেতে পারে। কারণ হচ্ছে যে আপনি স্কুল ক্রিকেট করলেন, কলেজ ক্রিকেট করলেন, সেখান থেকে আপনি ক্রিকেটার বের করে নিয়ে আসলেন। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় যে প্রশ্নটা, আপনি ক্রিকেটার তৈরির যে একটা প্রসেস থাকে বা প্রক্রিয়া থাকে সেখানে কিন্তু সবচেয়ে বড় গলত। আপনি যদি দেখেন যে জাতীয় দল এবং ওই যেমন আপনি চিন্তা করেন যে আন্ডার-19 ক্রিকেট থেকে অনেকগুলো ভালো ক্রিকেটার উঠে আসছে বা বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসছে, কিন্তু তারা কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো করতে পারছে না। তার একটা বড় কারণ যে আপনি আন্ডার-19 থেকে জাতীয় দলে যে খেলবেন এর মাঝে যে একটা জায়গা আছে, এই জায়গাতে যেটা যে সেতু আছে, এই সেতুটাই কিন্তু ঠিক করা যাচ্ছে না বাংলাদেশের ক্রিকেট। আপনি যদি একটা ক্রিকেটে রেডি না করেন ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য, ইন্টারন্যাশনাল ক্রিকেটে কীভাবে খেলতে হবে, কী ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হবে, কী মেন্টালি আপনি কীভাবে রেডি হবেন বা টেকনিক্যালি আপনি কীভাবে সাউন্ড হবেন, সেই ব্যাপারগুলো কিন্তু বাংলাদেশের ক্রিকেট অনেক দিন ধরেই মিসিং। সে কারণে কিন্তু এই সাকিব, তামিম, মাশরাফি, মাহমুদুল্লাহ কিংবা মুশফিকুর রহমান তারা চলে যাওয়ার পরে এখন অনেক একেবারে নতুন সেট বলা যাবে না, বেশ কয়েকজন পুরাতন ক্রিকেটার আছে, তারা আসার পরে কিন্তু ওই ফলাফলটা পাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে যে আপনি যাদেরকে রিপ্লেস করেছেন তারা কেউ আসলে ওই ইন্টারন্যাশনাল লেভেলে এত লং টার্ম সার্ভিস দেওয়ার মতো ক্রিকেটার না, কারণ আপনি তাদেরকে রেডি করতে পারেননি। সো এই জায়গাটাতে মনোযোগ দিতে হবে। অবশ্যই কলেজ ক্রিকেট একটা ভালো ব্যাপার হবে, কারণ আপনি যদি কলেজ ক্রিকেট শুরু করতে পারেন তাহলে আপনি যদি 500 ক্রিকেট কলেজ যদি এখানে অংশগ্রহণ করে সেখানে অন্তত আপনি প্রায় কয়েক হাজার ক্রিকেটারকে আপনি ইনভলভ করতে পারবেন। সেখানে তো অন্তত আপনি 20টা ক্রিকেটার 25টা ক্রিকেটার আপনি পেতে পারেন, কিন্তু ওই ক্রিকেটারদেরকে আপনি কীভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে নিয়ে যাবেন, কীভাবে তাদেরকে গ্রো আপ করবেন, সেই ব্যাপারগুলো একটু আসলে আমিনুল ইসলাম বুলবুলের একটু মনে হয় যে ভাবা উচিত। নিশ্চিতভাবে সেটা হয়তো তিনি ভাবতে চাইবেন, কারণ তার হাতে যদিও সময় কম, তিনি আসলে কতটা করতে পারবেন সেটা নিয়েই সবচেয়ে বড় প্রশ্ন। আপনার কি মনে হয় যে এটা আসলে কতটা ফলপ্রসূ হবে, কলেজ ক্রিকেট বলুন বা স্কুল ক্রিকেট, এটা যদি আমরা জাতীয় দলের প্রতি ওইভাবে নজর না দিই, ক্রিকেটার তৈরির প্রসেসগুলোতে যদি আরও বেশি ইনভলভমেন্ট না বাড়াই কিংবা ওই স্থাপনা বা অবকাঠামো যদি উন্নতি করতে না পারি, সেটা আসলে কতটা কাজে দিবে এটা আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। আপাতত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকবেন।